নমস্কার বন্ধুরা, আজকের গল্পটা একটু আলাদা। এটা শুধু গল্প নয়, এটা সত্যজিৎ রায়ের নিজের শুটিং জীবনের অভিজ্ঞতা থেকে জন্ম নেওয়া এক অনন্য রচনা। তার লেখা বই একেই বলে শুটিংয়ের ভেতরে লুকিয়ে আছে সিনেমার পর্দার আড়ালের এমন সব ঘটনা যা আপনাকে ভাবতে বাধ্য করবে বাস্তব আর কল্পনার পার্থক্য আসলে ঠিক কোথায়। চলুন শুরু করা যাক। আজকের গল্প হাল্লা রাজার সেনা। সোনারকেল্লা সিনেমায় ট্রেন আর উটের দৃশ্য আমরা সবাই দেখেছি। সেখানে উট ছিল মাত্র 5টা, আর গুপিগাইন ছবিতে হাল্লার সেনার দৃশ্য তুলতে আমাদের কত উটের দরকার পড়েছিল জানেন? 1000। আর সেনা মানে তো শুধু উট নয়, তার জন্য শোয়ার চাই। আর শুধু শোয়ার হলেও চলে না, তাদের জন্য চাই সৈন্যের সাজ পোশাক, ঢাল তলোয়ার, বল্লম নিশান, পায়ের নাগরা, সব কিছুই। এই সব জোগাড় হলে পরে তাদের নিয়ে শুটিং। সত্যি বলতে কি, এরকম বিরাট শুটিংয়ের আগে আমরা কখনো করিনি, তাই এটা হয়েছিল আমাদের সকলের পক্ষেই চিরকাল মনে রাখার মতো একটা ঘটনা। এই শুটিংয়ের বিষয়ে আজ তোমাদের কিছু বলবো। সন্দেশে পড়া উপেন্দ্র কিশোরের গোপীগাইন গল্প থেকে যখন গোপীগাইন ফিল্ম করার জন্য চিত্রনাট্য লিখি, তখন হাল্লার দৃশ্য ভারতবর্ষের কোথায় তোলা হবে তার ঠিক ছিল না। তবে এটা মাথায় ছিল যে হাল্লার সৈন্য হবে অশ্বারোহী। ট্রেনে আর মোটরে করে নানান জায়গা ঘুরে দেখতে দেখতে অবশেষে যখন রাজস্থানের পশ্চিম প্রান্তে মরু অঞ্চলের জয়সলমীর শহরে পৌঁছালাম, তখন মনে হলো হাল্লার জন্য এর চেয়ে ভালো জায়গা আর পাওয়া যাবে না। অথচ রাজস্থানের এই অঞ্চলে ঘোড়া নেই, আছে উট। তাই অশ্ববাহিনী হয়ে গেল উষ্ট্রবাহিনী। কিন্তু খাতায় ঘোড়া কেটে উট লিখে দিলেই তো আর কাজ ফুরিয়ে গেল না, বরং এটা হলো কাজের শুরু। এরপরে আছে অনেক হিসেব, অনেক প্ল্যানিং, অনেক তোড়জোড়। হাল্লার সৈন্যদের জন্য সাজ পোশাকের নকশা করতে হবে। তার মানে মাথার পাগড়ি থেকে পায়ের নাগরা পর্যন্ত সব কিছুই চাই। তাছাড়া আছে ঢাল, তলোয়ারের খাপ, বল্লম, পতাকা। সেনাপতিদের জন্য আবার চাই একটু বিশেষ ধরনের পোশাক, বর্ম আর শিরস্ত্রাণ। এই সব কিছু নকশা করে জিনিসগুলো তৈরির অর্ডার দেওয়া হয়েছিল বোম্বাইয়ের এক কোম্পানিকে, যারা অনেক দিন থেকে ফিল্ম ব্যবহারের জন্য এসব জিনিস তৈরি করে আসছে। 1000-এর কমে সেনাবাহিনী বোঝানো যাবে না, এই আন্দাজ করে প্রত্যেকটা জিনিসই তৈরি করতে দেওয়া হয়েছিল 1000টা করে। নির্দিষ্ট দিনের মধ্যে এসব তৈরি করে 4টি লরির পিঠে ট্রাঙ্ক বোঝাই করে তুলে দেওয়া হবে। আর সেই লরি বোম্বাই থেকে জয়সলমীরে এসে পৌঁছালে পর তবে আমাদের হাল্লার সেনার শুটিং হবে। এখন কথা হচ্ছে, উট জিনিসটা তো রাজস্থানের মাঠে ঘাটে যেখানে সেখানে দেখা যায়, কিন্তু মালিক সমেত 1000 উট ঠিক যেদিন চাইব সেদিন শুটিংয়ের জায়গায় জমায়েত হবে কি করে? ঠিক হলো, এ ব্যাপারে জয়সলমীরের রাজার সাহায্য চাওয়া হবে। আমার জহর নিবাস বলে যে বাড়িটায় আস্তানা করেছিলাম, তার দোতলার ঘরের জানলা দিয়ে উত্তর দিকে চাইলেই রাজপ্রাসাদ দেখা যায়। আমিও আমাদের দলের আরও জনাচারেক লোক আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করে এক সকালে গেলাম রাজার সঙ্গে দেখা করতে। মানুষটি দেখে রাজা বলে বোঝার উপায় নেই। অত্যন্ত রাজপুত রাজা বলে গোঁফ গালপাট্টা সমেত যে জাঁদরেল চেহারা চোখের সামনে ভেসে ওঠে, তার সঙ্গে এনার চেহারার কোনো মিলই নেই। কিন্তু ইনি যে ক্ষমতা রাখেন সেটা তার কথাতেই বোঝা গেল। আমাদের ব্যাপারটা শুনে টুনে বললেন, 1000 উট? সে আর এমন কি কথা, কুমার বাহাদুরকে বললেই ও ব্যবস্থা করে দেবে। কুমার বাহাদুরের সঙ্গে আলাপ হয়েছিল আগেই। বছর 25-26-এর যুবক, মোটর সাইকেলে ফটফট করে রাস্তায় বালি উড়িয়ে ঘুরে বেড়ান। সম্পর্কে রাজার কীরকম যেন ভাই। তাকে অনুরোধ করতে তিনি সনান্দে উটের ব্যবস্থা করার ভার নিলেন। জয়সলমীরে ফিল্মের শুটিং হবে জেনে তিনি এমনিতেই ভারী মেতে উঠেছিলেন। তোমাদের মধ্যে যারা গোপীগাইন ছবি দেখেছ তারা জানো যে হাল্লার সেনাকে নিয়ে একটিমাত্র দৃশ্য আছে, যদিও সে দৃশ্য বেশ ঘটনাবহুল। হাল্লার রাজ
শুন্ডির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। এক বিশেষ দিনে সৈন্য জমায়েত হয়েছে। উট ও সেনা দুই আপাতত মাটিতে বসা। সেনাপতি তার উটের পিঠে থেকে হুকুম করলেন, উট উঠাও। কিন্তু আতপেটা খাওয়া সৈন্যদল হুকুম না মেনে বসেই রইল। সেনাপতি হন্তদন্ত হয়ে মন্ত্রীমশাইয়ের কাছে গিয়ে ব্যাপারটা রিপোর্ট করলেন। মন্ত্রী অগত্যা জাদুকর বরফির শরণাপন্ন হলেন। বরফি মুহূর্তের মধ্যে মন্ত্রবলে সৈন্যদের উটের পিঠে চড়িয়ে দিলেন। সৈন্য রওনা দেয়। এমন সময় গুপিবাগা হারানো ঢোল ও জুতোর সন্ধান পেয়ে ঝড়ের মতো এসে ওরে হাল্লার রাজার সেনা গান গেয়ে সেনাবাহিনীকে রুখে দেয়। গানের শেষে আকাশ থেকে মিষ্টির হাঁড়ি নেমে আসে। বুভুক্ষ সেনা উটের পিঠ থেকে লাফিয়ে নেবে পাগলের মতো দৌড়ে গিয়ে গোগ্রাসে মন্ডা মিঠাই মিলতে থাকে। মন্ত্রীমশাইও একটি হাঁড়ি নিয়ে সটকাবার তাল করেছিলেন, কিন্তু তারই সেনার পায়ের তলায় সে হাঁড়ি ভেঙে চুরমার হয়ে যায়। এই হুলুস্থুলের মধ্যে এক ফাঁকে গোপীবাগা হাল্লা রাজাকে তুলে নিয়ে শুন্ডির উদ্দেশ্যে রওনা দেয়। এই সৈন্য সমাবেশের দৃশ্য তোলার জন্য একটা চমৎকার জায়গা বাছা হয়েছিল কেল্লার পূর্ব দিকে। 3 দিকে ধুধু প্রান্তর, গাছপালার চিহ্নমাত্র নেই, আর জমিতে বালি থাকলেও তো মোটেই গভীর নয়, অর্থাৎ পা বসে যায় না, তাই চলতে ফিরতে কোনো অসুবিধা নেই। উত্তর দিকে মাইলখানিক জায়গা জুড়ে পাঁচিলের মতো খাড়াই উঠে গেছে পাথুরে পাহাড়। এই পাহাড়ের মাথাটা আবার সমতল। এরাই একটি অংশে 11 শতাব্দীতে ভাটি রাজপুতরা বানিয়েছিল তাদের কেল্লা। এই ধরনের পাহাড়, যাকে ইংরেজিতে বলে টেবল মাউন্টেন, রাজস্থানের চারিদিকে ছড়িয়ে আছে। চিতোরের দুর্গ ও শহর এরকমই একটা মাথা চাছা পাহাড়ের উপর তৈরি। শুটিংয়ের জায়গার একটা অংশে ছিল প্রাচীন সমাধিক্ষেত্র। প্রায় 200 গজের মতো জায়গা জুড়ে নানান আকারের হলদে পাথরের সমাধিস্তম্ভে জায়গাটা ভরা। এটা দেখার পর ঠিক করেছিলাম, গোপী যেখানে গাইতে গাইতে সেনাদের দিকে এগিয়ে আসছে, সেখানে মিথ্যে অস্ত্র শস্ত্র ধরে প্রাণটা কেন যাইবে ঘোরে, রাজ্যে রাজ্যে পরস্পরে দ্বন্দ্বে অমঙ্গল। এই অংশটায় গুপিবাগা হাঁটবে এই সমাধিক্ষেত্রের উপর দিয়ে। শুটিংয়ের দিন সকালে জহর নিবাসে খবর এলো, মালিক সমেত 1000 উট যুদ্ধক্ষেত্রে এসে হাজির হয়েছে। আমরা সকলে একসঙ্গে নিশ্চিন্তির হাঁফ ছাড়লাম। 2 দিন আগেই বোম্বাই থেকে লরিতে করে সাজ পোশাক এসে গেছে, এবং ইতিমধ্যে ট্রাঙ্ক থেকে সেসব পোশাক, অস্ত্রশস্ত্র, পাগড়ি বল্লম, পতাকা সব কিছুই বার করে এক এক করে আলাদা করে ফেলা হয়েছে। এই সব জিনিস এখন পাঠিয়ে দেওয়া হলো 2 মাইল দূরে যুদ্ধক্ষেত্রে। হাল্লার সেনাকে সাজ পরানো তো কম কথা নয়। এর জন্য আমাদের দলে 10 এর বেশি লোক নেই। আমরা আন্দাজ করেছিলাম ঘন্টা 5 লাগবে কাজটা সারতে। সকালে অন্য শুটিং রাখা হয়েছে, সেটা সেরে দুপুর 2টো নাগাদ আমরা হাজির হব যুদ্ধক্ষেত্রে। তখন থেকে শুরু করে ঘন্টা 4 শুটিং অনায়াসে করা যাবে, কারণ মাসটা হলো মার্চ, রোদ থাকে 6:30 পর্যন্ত। আমাদের দলে লোক ছিল সব শুদ্ধ 40 অভিনেতাদের মধ্যে গোপী বাঘা বাদে ছিল হাল্লার রাজা সন্তোষ দত্ত, হাল্লার মন্ত্রী জহর রায়, সেনাপতি শান্তি চট্টোপাধ্যায়, গুপ্তচর চিন্ময় রায়, 5 পেয়াদা কামু মুখার্জি, অশোক মিত্র, রাজকুমার লাহিড়ী ইত্যাদি। এছাড়া ক্যামেরাম্যান, সাউন্ড রেকর্ডিস্ট, মেকআপ ম্যান, এদের সকলের সহকারী, আমার নিজের 4 জন সহকারী, আলো রিফ্লেক্টর ক্যামেরা ও সাউন্ডের সরঞ্জাম বইবার লোক, প্রোডাকশন ম্যানেজার ও তাদের দলের লোক ইত্যাদি মিলিয়ে আরও 30 এর মধ্যে এক জহর রায় ছাড়া আমার আর সকলেই আগে একসঙ্গে এসে কাজ শুরু করে দিয়েছি। জহর রায় আসবেন কলকাতার একটা শুটিং শেষ করে, যোধপুর থেকে 150 মাইল ট্যাক্সিতে আসবেন। জয়সালমীর এসে পৌঁছানোর কথা রাত 10টায়, এলেন মাঝরাত্রিরে 2:30টার পর। কী ব্যাপার? জানা গেল মাঝপথে নাকি চলন্ত ট্যাক্সি উল্টে গিয়েছিল। জহরবাবুর নাক যে জখম হয়েছে সেটা চোখেই দেখতে পাচ্ছিলাম। বললেন, আরে মশাই, চাঁদনি রাত, 60 মাইল স্পিডে চলেছি, দিব্যি পিচ ঢালা সোজা রাস্তা, অন্য গাড়ির চলাচল নেই। সর্দারজি ড্রাইভার বাঁ হাত
কাঁধের পিছনে রেখে ডান হাতের আপেল নিয়ে তাতে কামড় দিচ্ছেন। স্টিয়ারিংয়ে রেখেছেন নিজের ভুঁড়িটা, সেটাকে একটু এদিক ওদিক করলেই গাড়ি এদিক ওদিক ঘুরছে। এমন সময় হুশ করে রাস্তার মাঝখানে পড়ে গেল খরগোশ। তাকে বাঁচাতে গিয়ে গাড়ি উল্টে গেল। আমার হুঁশ ছিল, দেখলাম আমি গড়াচ্ছি, আর আমার পাশ দিয়ে গড়াচ্ছে দুটো হোল্ডল। খটকা লাগলো, হোল্ডল তো সঙ্গে একটি, অন্যটি এলো কোথা থেকে? বুঝলাম ওটি হলেন আমাদের সর্দারজি। আশ্চর্য এই যে জহরবাবু, ড্রাইভার সাহেব ও গাড়ি, এই তিনটের কোনোটাই খুব বেশি জখম হয়নি। ফলে হাল্লার সেনার দৃশ্যে অ্যাক্টিং করতে জহরবাবুর বিশেষ অসুবিধা হবে না। অভিনেতা বাদে এই যে 30-35 জন লোক, একটা বড় রকমের শুটিং হলে এদের সকলকেই কাজে লেগে যেতে হয়। হলিউড বা বিলেত বা বোম্বাই হলে হাজার উট সমেত হাল্লার রাজার সেনার এই দৃশ্য তুলতে মাইনে করা কাজের লোক থাকতো অন্তত 100-3। সেখানে আমাদের কাজ চালাতে হবে 30-35 জনকে নিয়ে। তোড়জোড় শুরু হয়ে যাবে ভোর 4টে থেকে, যাতে নাকি 6:30টার মধ্যে শুটিংয়ের জায়গায় পৌঁছে 7টার মধ্যে শট নেওয়া শুরু করে দেওয়া যায়। সকাল আর বিকেলের রোদটা ফটোগ্রাফির পক্ষে সবচেয়ে ভালো, তাই সেটা মাঠে মারা গেলে চলবে না। আজ অবশ্যই আমরা সকলে অন্য জায়গায় হালকা কাজ রেখেছিলাম, কারণ জানতাম বিকেলে ঝক্কি আছে। সকালে শুটিং শেষ করে 12টা নাগাদ জহর নিবাসে ফিরে এসে স্নান খাওয়া এবং সামান্য বিশ্রাম সেরে নিয়ে 2টোয় গিয়ে হাজির হলাম যুদ্ধক্ষেত্রে। উটের বহর আর বাহার দেখে চোখ মন একসঙ্গে জুড়িয়ে গেল। রাজস্থানের সব উটওয়ালাদের কাছেই ঝালার দেওয়া কড়ি বসানো চমৎকার সব রঙিন উটের পোশাক আর জাজিম থাকে। এদের সবাইকে বলে দেওয়া হয়েছিল যে তারা যেন উটগুলোকে সাজ পোশাক পরিয়ে নিয়ে আসে। উট তো হলো, কিন্তু সৈন্যদের এ চেহারা কেন? কোথায় গেল আমাদের লাল নীল হলদে পোশাক? আর কোথায় গেল সেই বাহারের উশিস? আর হাজার জোড়া নাগরা যে কেনা হলো, সেগুলোই বা এরা পরেনি কেন? এই তো দেখছি সবই সাধারণ সাদা পোশাক পরে বসে আছে, যেমন সবসময়ই থাকে। জিজ্ঞেস করে আসল কারণটা জানা গেল। উটওয়ালাদের মধ্যে বেশিরভাগই মুসলমান, আর মুসলমানদের নাকি সাদা ছাড়া আর কোনো রঙের ঘোর আপত্তি। বোম্বাইয়ের তৈরি বাহারের পোশাক দেখে তারা কেউ কেউ হেসেছে, কেউ কেউ বিশ্রীভাবে ভুরুক মুচকে মাথা নেড়েছে, আবার কেউ সে পোশাক হাতে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। এখন উপায়? এদের ব্যাপারটা ভালো করে বোঝাতে হবে, নইলে সব ভণ্ডুল হয়ে যাবে। কিন্তু 1000 লোককে একসঙ্গে বোঝানোর কোনো উপায় আছে কি? আছে। খোলা মাঠে ভিড় নিয়ে কাজ করতে হবে জেনে আমরা কলকাতা থেকে আসার সময় 350 টাকা দিয়ে একটা ব্যাটারি অপারেটেড লাউড স্পিকার কিনে এনেছি। এই জিনিস তোমরা অনেকেই হয়তো দেখেছ। কাঁধে ঝোলানো ব্যাটারি সুইচ টিপে একটি চোঁয়ার মতো জিনিস মুখের সামনে ধরে কথা বলেই গলার স্বর অনেক গুণ বেড়ে যায়, অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। ডাক পড়ল তিনু আনন্দের। তিনু আমার 4 জন সহকারীর একজন। সে বোম্বাই থেকে এসেছে। তার ভাষা হিন্দি, যদিও বাংলা ভাষা ভাঙা ভাঙা বলতে পারে এবং চটপট শিখেও নিয়েছে। লাউডস্পিকারটা তিনুর হাতে দিয়ে তাকে শিখিয়ে দিলাম উটওয়ালাদের কি বলতে হবে। বললাম, বলো, তোমরা এখন আর উটওয়ালা নও, তোমরা হচ্ছে সৈন্য। তোমরা সবাই এক একজন বীর যোদ্ধা। তোমরা যুদ্ধ করতে যাচ্ছ। তোমাদের উটের এত বাহার, তোমাদের সেনাপতি এত বাহারের পোশাক পরেছে। তোমরাও যদি রঙিন পোশাক পরে হাতিয়ার নিয়ে উটের পিঠে চড়ো, তবেই না তোমাদের খুবসুরত দেখাবে, বীর বলে মনে হবে, লোকে দেখে বাহবা দেবে। এখানে তো আর তোমরা সামান্য উটপালক নয়, তোমরা সবাই হলে ফিল্মের অ্যাক্টর ইত্যাদি। তিনু আমাদের থেকে হাত 20 দূরে দাঁড়িয়ে উটওয়ালাদের দিকে মুখ করে চোঙা মুখের সামনে এনে কাজে লেগে গেল। একটা গগনভেদী ভাইয়োর পর কোনো কথা শুনতে না পেয়ে তিনুর দিকে ফিরে দেখি সে নানান রকম অঙ্গভঙ্গি সহকারে দিব্যি নেতা ভাব করে মুখ নেড়ে চলেছে, কিন্তু তার চোঙা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, অর্থাৎ ব্যাটারিটি অকেজো হয়ে গেছে। এটা যার হাতে লাউডস্পিকার রয়েছে তিনি নিজে অনেক সময় বুঝতে পারেন না, কারণ তিনি নিজের কথা কষ্টই শুনছেন। এরপরে অবশ্যই লাউডস্পিকারটা মাঝে মাঝে কাজ করলেও সেটার উপর আর পুরোপুরি ভরসা রাখতে পারিনি।
আজকের কাজটা আমরা সকালে ভাগাভাগি করে উটোলারদের মধ্যে গিয়ে বুঝিয়ে সুঝিয়ে কোনো মতে সারলাম। দু একজন করে লোক নিজেদের পোশাক ছেড়ে যুদ্ধ সাজ পরতেই ক্রমে বাকিরাও তাদের দেখা দেখি তৈরি হয়ে নিল। প্রথম কাজ শুরু হলো গানের দৃশ্য দিয়ে। সৈন্যদল এখানে উটের পিঠে অনড় হয়ে বসে থাকবে। উটোলাদের মধ্যে যাদের বয়স কমের দিকে তারা একটু ছটফটে মন হওয়াতে পাঠিয়ে দেওয়া হলো একেবারে পিছন দিকে। সামনের দিকে রাখা হলো যত মাঝবয়সী আর বুড়োদের। উট যদি এলোমেলোভাবে দাঁড়ায় তাহলে যুদ্ধে যাওয়ার ভাবটা আসে না, ফরমেশন হয় না। তাই আরও মিনিট 15 সময় নিয়ে তাদের সার বেঁধে দাঁড় করানো হলো। তারপর শুরু হলো শ্যুটিং। 4.5 মিনিটের গান, সেটা তোলা হবে অন্তত 40টা বিভিন্ন শটে। একটি শট নিতে সময় লাগবে আন্দাজ গড়ে 15 মিনিট করে। কিছু শটে গুপি বাঘাকে দেখা যাবে, কিছু শটে শুধু সৈন্যদের, আবার কিছুতে গুপি বাঘা সৈন্য সব কিছুই একসঙ্গে দেখা যাবে। প্রত্যেক শটের সঙ্গে সঙ্গে প্লেব্যাক যন্ত্রে গান চলবে। গুপি সেই গানের সঙ্গে ঠোঁট মেলাবে, বাঘা মেলাবে ঢোলের কাঠি, আর ক্যামেরার এদিকে ওদিক চলবে গানের ছন্দের সঙ্গে ছন্দ মিলিয়ে। মিষ্টি বর্ষণের আগে পর্যন্ত গানের শট প্রথম দিন 3 ঘন্টায় শেষ হয়ে গেল। মিষ্টির দৃশ্যে তোলা হবে আগামীকাল। উট এবং উটওয়ালা জয়সলমীরেই থাকবে, তাদের খোরাকই দেব আমরা। মিষ্টির ব্যাপারটা বলার আগে একটা অন্য ঘটনা বলে নিই, কারণ এটা ঘটেছিল এই প্রথম দিনেই। রোদ পড়ে যাওয়া পর্যন্ত কাজ করার পর সবাই যখন ঘরে ফেরার জন্য তৈরি হচ্ছি, উটওয়ালারা আমাদের পোশাক খুলে ফেলে তাদের নিজেদের পোশাক পরেছে। হাল্লার সেনাপতি নধরকান্তি শ্রীমান শান্তি চট্টোপাধ্যায় উঠের পিঠ থেকে নেবে হাড়গোড় সব ঠিক আছে কি না টিপে টিপে দেখে নিচ্ছে। এমন সময় কোত্থেকে জানি ভেসে এলো এক আশ্চর্য সুন্দর বাঁশির সুর। খোঁজ নিয়ে জানলাম বংশীবাদক নাকি উঠের দলেরই সঙ্গে এসেছেন, যদিও তিনি সেনার পোশাক পরেননি। লোকটিকে খুঁজে বার করা হলো। মাথায় পাগড়ি, গায়ে সাদা শর্টের উপর কালো ওয়েস্টকোট, চোখে অমায়িক উদাস দৃষ্টি। বয়স মনে হলো 40-এর কাছাকাছি। ওয়েস্টকোটের পকেট থেকে উঁকি দিচ্ছে বাঁশি, তবে একটা নয় দুটো। এই লোকটির সঙ্গে আর একজন রয়েছে দেখলাম। তার চেহারায় বেশ চোখে পড়ার মতো বিশেষত্ব। এর পোশাকেও বংশীবাদকের মতোই, তবে দীর্ঘ, ইনি 6 ফুটের উপর। গায়ের রং এত পালিশ করা, মিশকালো আর কারুর দেখেছি যে বলে মনে হয় না। আর তীক্ষ্ণ নাকের নিচে এমন গোপজোড়াও আর কারুর আছে কি না জানা নেই। গোফের দুটো দিক বিরাট ঘড়ির স্প্রিংয়ের মতো 2.5 পাক প্যাঁচ খেয়ে দুটি গাল জুড়ে বসে আছে। পরে জেনেছিলাম প্যাঁচ খুলে গোফ দুদিকে টেনে সোজা করলে এক প্রান্ত থেকে অপর প্রান্তে দীর্ঘ হয়ে 3.5 ফুটের কাছাকাছি। আমরা বংশীবাদককে বললাম, তার বাজনা আমাদের দূর থেকে শুনে খুব ভাল লেগেছে। তিনি কি সন্ধেবেলা আমাদের ডেরায় এসে একটু বাজনা শুনিয়ে যাবেন? ইচ্ছে ছিল সম্ভব হলে এই বাঁশির রেকর্ড করে আমাদের ছবিতে ব্যবহার করব। মাসিওলা এই এক কথাতেই রাজি হয়ে গেল। সন্ধে 7:30 নাগাদ জহর নিবাসে এসে হাজির হলো বাঁশিওলা ও তার বন্ধু। আমরা ঘরে মাটিতে কার্পেটের উপর বসে প্রায় 1 ঘন্টা ধরে বাঁশি শোনা ও রেকর্ড করা হলো। শুরুতেই অবাক হলে দেখে যে পকেট থেকে 2টো বাঁশি বার করে দুটোই একসঙ্গে মুখে পুরলেন শতকত আলী। নামটা আগেই জেনে নিয়েছিলাম। ফুমু দেওয়ার পর বুঝলাম কি আশ্চর্য ব্যাপার ঘটতে চলেছে। একটা বাঁশিতে কেবল একটা ফুটো ছাড়া অন্যগুলো সব মোম দিয়ে বন্ধ করে ফেলা হয়েছে। এই বাঁশি কাজ করবে সানাইয়ের পোঁয়ের মতো, আর অন্য বাঁশির সব ফুটোতেই খোলা, এতে বাজবে সুর। পরে জিজ্ঞেস করে জানলাম এই বাঁশির নাম হলো সাতারা। এর উৎপত্তি হয়েছে জয়সলমীরের পশ্চিমে পাকিস্তান সীমানা থেকে মাত্র 20 মাইল দূরে খুড়ি নামে একটি গ্রাম থেকে। ছোট্ট গরিব গ্রাম, কিন্তু সে গ্রামের প্রত্যেকটি লোক নাকি গান বাজনায় ওস্তাদ। ওই গ্রামেই নাকি উদ্ভব হয়েছিল সাপুরের বাঁশির, যাকে রাজস্থানে বলে বিন, যা আজকাল ভারতবর্ষের সব শহরে শুনতে পাওয়া যায়। শতকত আলী আশ্চর্য সুন্দর বাঁশি রেকর্ড করে তাকে শোনালে পর তার মুখের ভাব হলো অদ্ভুত। সে বলল, আমার একমাত্র ভাই সীমানা পেরিয়ে চলে গেছে পাকিস্তানে। তোমরা যদি আমার এই বাঁশি রেডিওতে বাজাতে পারো তাহলে সে হয়তো সেখান থেকে শুনতে পাবে।
শওকত আলী যতক্ষণ বাঁশি বাজালো তার সেই বন্ধুটি চুপ করে বসে রইল। দেখে মনে হচ্ছিল এর মতো নিরীহ লোক বুঝি আর হয় না। তার গোফের বাহার আমাদের সকলেরই কৌতূহলকে উদ্রেক করেছিল, তাই এবার তার সঙ্গে একটু আলাপ করার ইচ্ছে হলো। পরিচয় জিজ্ঞেস করে যা জানলাম তাতে আমাদের চক্ষু চড়ক। ইনি হচ্ছেন জাতে ভিল, নাম কর্ণ, আর ইনি এককালে ছিলেন রাজস্থানের দুর্ধর্ষতম ডাকাত। বললেন, এখন আমাকে কি দেখছো? এককালে আমার স্বাস্থ্য এমন ছিল যে একটা আস্ত জিপগাড়ি একটা কাঁধে তুলে নিতে পারতাম। দুবার আমাকে পুলিশ ধরে জেলে পড়ে, দুবারই আমি কয়েদ ঘরের জানলার লোহার শিক হাতে বেঁকিয়ে ফাঁক করে পালাই। তিনবারের বার এরা করলো কি, আমাকে ধরেই আমার শরীর থেকে দুবাটি রক্ত বের করে নিল। রক্তই তো মানুষের প্রাণ, সেটা গেলে তো আর কি করে থাকবে বলো? এই ঘটনার 7 বছর পরে সোনার কেল্লার শুটিং করতে গিয়ে আবার এই কর্ণ ভিলের সঙ্গে দেখা হয়েছিল আমাদের। তাকে প্রথমে চিনতে পারিনি, কারণ গোফের সেই মার্কা মারা প্যাঁচটি নেই, আর শরীরও যেন আরও ভেঙে গেছে। তার কাছে জানলাম যে শওকত আলী নাকি তার জোড়া বাঁশি নিয়ে পাকিস্তানে চলে গেছে। এবারে এক আশ্চর্য জিনিস দেখলাম, এই এককালের ডাকাতিও বাঁশি বাজান, আর এও এক অভিনব বাঁশি। এর রাজস্থানী নাম হলো নার। এরও উৎপত্তি সেই খুড়িগ্রামে। এ বাঁশি লম্বায় 2.5 হাত। বাজানোর বিশেষত্ব হচ্ছে যে ফুয়ের সঙ্গে সঙ্গে বাজিয়ের গলাতেও সুর চলতে থাকে। বাঁশির স্বর আর গলার স্বর দুটোই গুরুগম্ভীর, আর দুটো মিলে বেশ একটা গা ছমছম করা সঙ্গীতের সৃষ্টি হয়। এ বাঁশিও নাকি সাতারার মতোই দেশে এই একটি লোকই বাজাতে পারে, কারণ এতে দম লাগে অফুরন্ত। গান বাজনার কথা শেষ করে এবার হাল্লার যুদ্ধক্ষেত্রে ফিরে আসা যাক। দ্বিতীয় দিন তোলা হবে গানের শেষ অংশ, অর্থাৎ গোপী যেখানে গাইছে আয় 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 রে আয়, মন্ডা মিঠাই হাঁড়ি হাঁড়ি ইত্যাদি। গান শেষ করার সঙ্গে সঙ্গে সেনাদের ঘোর কেটে যাবে, আর তারপর আকাশ থেকে নেমে আসবে মিষ্টির হাঁড়ি। এখানে বলে রাখি, মিষ্টির হাঁড়ি নামার দৃশ্য ট্রিক ফটোগ্রাফির প্রয়োজন হওয়াতে সেটা তোলা হয়েছিল কলকাতায়, আর তাতে নানান রকম ক্যামেরা আর ল্যাবরেটরির কারসাজি ব্যবহার করতে হয়েছিল। সেসব আর তোমাদের কাছে ভেঙে বলবো না, তাহলে মজা মাটি হয়ে যাবে। হাল্লার যুদ্ধক্ষেত্রে কি হয়েছিল সেটাই বলি। জয়সালমীরে এমনিতে খাবার দাবার বিশেষ কিছু পাওয়া যায় না, তবে যে জিনিসটার অভাব নেই সেটা হলো ক্ষীরের মিষ্টি। শখানেক বড় বড় মাটির হাঁড়ি অর্ডার দিয়ে করিয়ে তাতে এই ক্ষীরের মিষ্টি ভরে সেগুলো লাইন করে রাখা হয়েছিল। সৈন্য যেদিকে মুখ করে দাঁড়িয়ে আছে সেই দিকে, উটের সামনে সারির প্রায় 100 গজ দূরে। ছবিতে প্রথম দেখানো হবে গানের শেষে সৈন্যরা আকাশের দিকে দেখছে, তারপর তাদের মধ্যেই মিঠাই মিঠাই বলে শোরগোল উঠবে। তারপর তারা উটের পিঠ থেকে লাফিয়ে নেমে হাঁড়িগুলোর দিকে দৌড় দেবে। তারপর হাঁড়ির উপরে হুমড়ি খেয়ে পড়ে গোগ্রাসে মিষ্টি গিলবে। এরই মধ্যে আবার পেটুক মন্ত্রীমশাইকেও দেখানো হবে। তিনিও একটি হাঁড়ির সন্ধান করছেন এবং ছত্রভঙ্গ সৈন্যদের ভিড়ে পড়ে হিমশিম খাচ্ছেন। ব্যাপারটা যখন সৈন্যদের বুঝিয়ে দেওয়া হচ্ছে তখন এক আজব সমস্যা দেখা দিল। আমাদের ধারণা ছিল সব উটওয়ালারাই বুঝি মুসলমান, কিন্তু এখানে জানা গেল তাদের মধ্যে অনেকেই নাকি হিন্দু। হাঁড়ি থেকে মিষ্টি খেতে হবে শুনেই রব উঠল, হিন্দু আর মুসলমানের হাঁড়ি আলাদা করে সাজিয়ে দিতে হবে। 2 দল একসঙ্গে হাঁড়ি থেকে খাবে না। কেউ আবার এও বলল যে তাদের মিঠাইয়ের রুচি নেই। এই দ্বিতীয় সমস্যার সমাধান করার অবশ্যই কোনো উপায় নেই। মিষ্টি যারা খায় না তাদের দিয়ে জোর করে গোগ্রাসে মিষ্টি গেলানোর কারসাজি আমার জানা নেই। কাজেই তাদের ছুটি দিয়ে দেওয়া হলো। হিন্দুদের বলা হলো এইগুলো তোমাদের হাঁড়ি, আর মুসলমানদের বলা হলো তোমরা খাবে ওইগুলো থেকে। তোড়জোড় শেষ করে শট নিতে যাব, এমন সময় দেখি আর এক কাণ্ড। সৈন্যরা যেখান দিয়ে হাঁড়ির দিকে ছুটে যাবে সেই খোলা জায়গার মাঝখানে হঠাৎ একটা জিপ এসে হাজির। সর্বনাশ! স্বয়ং জয়সলমীরের মহারাজ এসছেন শুটিং দেখতে। সঙ্গে আছেন মহারানী আর 7 বছরের ফুটফুটে রাজকন্যা। রানী এসেছেন জিপের পিছন দিক পর্দার আড়ালে, আর রাজা বসেছেন রাজকন্যাকে কোলে নিয়ে সামনে ড্রাইভারের পাশে।
বাধ্য হয়ে তাকে গিয়ে বলতে হলো যে তামাশা দেখার জায়গাটা বাছাইয়ে তারা একটু ভুল করে ফেলেছেন, গাড়ি অন্তত 30 হাত দক্ষিণে না সরালে আমরা কাজই করতে পারবো না। রাজা শুনলে আমাদের সমস্যা বুঝলেন এবং তৎক্ষণাৎ গাড়ি সরে গিয়ে আমাদের কাজের জায়গা খুলে দিল। এই সব কিছুর পরেও হঠাৎ নতুন ভাবনায় মনটা খচখচ করে উঠল। এমনই মিষ্টি খাওয়া এক জিনিস, আর অন্য অনেক দিন আতপেটা খেয়ে হঠাৎ আকাশ থেকে পড়া অফুরন্ত মিষ্টি দেখে সেই মিষ্টি খাওয়া আর এক জিনিস। এখানে দিশেহারা হয়ে হাভাতের মতো খাওয়ার ভাবটা ফুটিয়ে তুলতে রীতিমতো অ্যাক্টিংয়ের দরকার হবে। সে অ্যাক্টিং যদি এই উটওয়ালাদের দ্বারা না হয়, তাই আমাদের অভিনেতাদের মধ্যে যাদের খাইয়ে বলে নাম আছে তাদের কয়েকজনকে চটপট মেকআপের সাহায্যে রাজস্থানি দাড়িগো লাগিয়ে নিয়ে হালদার সেনার পোশাক পরিয়ে কাজে নামিয়ে দেওয়া হলো। তোমরাও ছবির এই দৃশ্য যাদের সবচেয়ে বেশি আগ্রহের সঙ্গে হেঁটে দেখেছো তাদের অনেকেই আসলে আমাদের লোক। তাদের মধ্যে একজন কামু মুখার্জি, সোনার কেল্লার মন্দার বোস, সেদিন একাই সাবার করে দিয়েছিলেন অর্ধেক হাঁড়ির মিষ্টি। সত্যজিৎ রায়ের এই শুটিংয়ের গল্প শুনে কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। এই গল্প ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ইউটিউবে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে, আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দেবেন সমাচার দর্শনকে। ধন্যবাদ।